বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যর গল্প সুধাকর। মাঘ মাসের সকাল, বাজার নামিয়ে রেখে চুল ছাড়তে গিয়েছিলাম। ফিরে দেখি সুধাকর এসেছে। গ্রিল বারান্দার রোদ্দুরে বেতের চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছে সুধাকর। পাশে বেঁটে টুলে ধুমায়িত চায়ের কাপ, প্লেট ভর্তি নোনতা বিস্কুট। গেট থেকেই হেঁকে উঠলাম। কি হে, তা কতক্ষণ? কাগজ নামিয়ে এক গাল হাসল সুধাকর। এখনো চায়ে চুমুক দিইনি, এ থেকেই আন্দাজ করে নাও। প্রসন্ন মেজাজে চেয়ার টেনে বসলাম মুখোমুখি। সুধাকর আমার পুরনো বন্ধু, সেই কলেজ জীবনের। মাঝে সম্পর্ক একেবারেই ছিঁড়ে গিয়েছিল। বছর 15 আগে আচমকা অফিস পাড়ায় দেখা। তারপর থেকে সুধাকর আসে কালে ভদ্রে, হঠাৎ হঠাৎ ধূমকেতুর মতো ক্ষণিক দর্শন দিয়ে ফের মিলিয়ে যায়। আমিও গেছি একাধবার, মাখামাখি তেমন নেই বটে। তবে এই অবসর জীবনে বন্ধু বান্ধব এলে তো ভালোই লাগে। খানিক সময় গল্পে আড্ডায় কাটে। মাঘের রোদেও গরম লাগছিল অল্প অল্প। শালখানা খুলে চেয়ারের হাতলে রেখে বললাম, তা হঠাৎ পথ ভুলে আজ এদিকে? সুধাকর উত্তর না দিয়ে হাসলো একটু। কাগজ মুড়ে রাখতে রাখতে বলল, এই এই তোমার বারান্দাখানা কিন্তু খাসা, বুঝলে? শীতকালে দারুণ আরাম। অনেক চিন্তা ভাবনা করে প্লটটা কিনেছিলাম ভাই, যেন পূব দক্ষিণ পার্মানেন্টলি ওপেন থাকে। গরমকালের চেয়ে শীতে বেশি রোদ খেলে। এইবার দোতলাটাও এবার তুলে নাও, রাস্তার গায়ে বাড়ি, দোতলায় ধুলো ময়লা কম হবে। নিতান্তই বাস্তববোধহীন পরামর্শ। রিটায়ার করে যৎসামান্য সঞ্চয় আগলে বসে আছি। বাড়িতে সর্বস্ব ঢেলে শেষ বয়সে কি ছেলের হাত তোলা হয়ে থাকবো? অবশ্য সুধাকর তো এই গোছেরই কথাবার্তা বলবে। সুধাকরের সাংসারিক জ্ঞানগম্যি আছে এমন অপবাদ ওর অতি বড় শত্রুও দিতে পারবে না। আলগা হেসে বললাম, কি হবে রে ভাই প্রাসাদ হাঁকিয়ে? মেয়ে চলে গেছে শ্বশুর বাড়ি, ছেলের বদলির চাকরি। আজ সে চাঁপাডাঙ্গায়, তো কাল হবিবপুর। আমরা দুই বুড়ো বুড়ি বিশাল পুরীতে করবোটা কি? তা অবশ্য ঠিক। মাথা নাড়তে নাড়তে চায়ের পেয়ালায় চুমুক দিল সুধাকর। একখানা নোনতা বিস্কুট তুলে নিল হাতে, চিবোচ্ছে। এবার মাস 5 পর এলো সুধাকর। এর মধ্যে আরো খানিকটা বুড়োটে মেরে গেছে যেন। কপালে বলিরেখা প্রকট। চুল বেশিরভাগই সাদা, খসখসে চামড়া কুঁচকে গেছে বেশ। দেখে মনে হয় বয়স যেন 70-এর ওপারে। একটু যেন রোগাও লাগছে না, কেমন শুকনো শুকনো। সময়টা কি আরো খারাপ যাচ্ছে সুধাকরের? কাজের মেয়েকে দিয়ে উমা আমার চা পাঠিয়েছে, সঙ্গে সুধাকরের জন্য প্লেটে কটা নারকোল নাড়ু। কাপ হাতে তুলে জিজ্ঞেস করলাম, তারপর খবর বলো, কেমন আছো? চলছে, এই তো এই কদিন একটু গঙ্গাসাগর ঘুরে এলাম। তাই নাকি? হঠাৎ বুড়ো বয়সে পুণ্যমতি হলো যে? আরে না না, উন্নত তো শ্রীময়ীর ডিপার্টমেন্ট। আমি গিয়েছিলাম অন্য উদ্দেশ্যে, বুঝলে? তা কিরকম? আরে অনেক দিন ধরে ওই গঙ্গাসাগরের পটভূমিকায় একটা উপন্যাস লিখবো ভাবছি, বুঝলে? তা তারই রসদ জোগাড় করে আনলাম। চায়ের কাপ নামিয়ে নারকোল নাড়ু মুখে পুরল সুধাকর। এই ভাগতালে শ্রীময়ীরও তীর্থ দর্শন হয়ে গেল। ব্যস্ত লেখকের বউ হওয়ার অপরাধে বেচারির তো কোনো কাশী বৃন্দাবনই হয় না। হাসি পেয়ে গেল। সুধাকরকে নিয়ে এই এক মুশকিল। সারাক্ষণ বুঝলে বুঝলে করে নিজেকে একজন বিশাল লেখক প্রতিপন্ন করতে চায়। তার জন্য গুলগাপ্পিও ঝেড়ে চলে দেদার। অথচ সুধাকর যে কি দরের লেখক তা আমার ভালোই জানা হয়ে গেছে। 9 করে 5-6খানা বই তো উপহার দিয়েছে আমায়। দেখেওছি উল্টে পাল্টে, পাতে দেওয়া যায় না। পাতার পর পাতা শুধু পতির পুণ্যে সতীর পুণ্য মার্কা ক্যাতক্যাতে জোলো কাহিনী। ভাষা কাঁচা, প্লট দুর্বল,
লেখার ভঙ্গিও মান্ধাতা আমলের। 40 বছর ধরে কলম পিষেও এখনও ওই স্কুল ম্যাগাজিনের লেখক রয়ে গেল। নিসর্গ প্রেম, মানবিক সম্পর্কের জটিলতা, রাজনৈতিক টানাপোড়েন, সমকালীন সমাজ কিছুই ফোটে না লেখায়। সেই সুধাকর কিনা লেখার মাল মশলা জোগাড় করতে সাগরে ছুটেছিল। ঠাট্টা তামাশা খানিক করাই যায়, করিও মাঝে মাঝে। কখনো চটে গিয়ে তর্ক জোরে সুধাকর, আবার কখনো চুপচাপ হাসে মিটিমিটি। তবে 64 বছর বয়সে পৌঁছে সবসময় খ্যাপানো ছেলে মানুষই আর ভালোও লাগে না। থাক না, বেচারা নিজের ঘোরের অন্ধ কুঁয়োয়। সহজভাবেই জিজ্ঞেস করলাম, তা শ্রীময়ী এখন আছে কেমন? আগেরবার বলছিলে না ওর হাঁটুটা খুব ট্রাবল দিচ্ছে। ওই লেংচে লেংচেই তো গঙ্গাসাগর করলো। এদিকে ইদানিং আবার একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে, বুঝলে? পেট। কি হলো পেটে? না, হঠাৎ হঠাৎ একটা ব্যথা উঠছে, অনেকটা ওই কলিক পেনের মতো। এমনিতে দিব্যি আছে, কিন্তু কিন্তু যন্ত্রণা স্টার্ট হলে একেবারে কাটা পাঁঠার মতো ছটপট করে। ও পেন কিলারেও সহজে কমতে চায় না, বুঝলে? তা কিসের থেকে হচ্ছে? হ্যাঁ, মনে হয় গ্যাস অম্বলের বাড়াবাড়ি। সারা জীবন প্রচুর অনিয়ম করেছে তো। তাই হবে, দেখেছি তো কি খয়াটে চেহারা। স্বামী তো ঘিননিতে ডুবিয়ে রাখেইনি, তাই নাকি তার আবার শতেক ধর্মীয় প্যাক না। আজ এই পুজো, কাল ওই ব্রত, আজ শনিবারের উপোস, তো কাল জয়মঙ্গলবার। সুধাকরের কথা শুনে মনে হয় ছেলেপিলে হয়নি বলে একটু বুঝি খ্যাপাটেও মেরে গেছে শ্রীময়ী। সুধাকরকে না খাইয়ে জলস্পর্শ করবে না। সুধাকর না ফিরল তো ভাত কোলে নিয়ে বসে রইল। ঈষৎ চিন্তান্বিত মুখে বললাম, তা ডাক্তার দেখিয়েছ? এখনো হয়ে ওঠেনি। আমাদের ওখানে একজন কবিরাজ আছে, বুঝলে? এ হেলা ফেলার কবিরাজ নয়, এ রীতিমতো বিশগাচার্য উপাধি পাওয়া। এ পানিহাটিতে খুব নাম ডাক। উনি আবার আমার লেখার খুব অনুরাগী, বুঝলে? তা এখন একটু ফাঁকা হয়েছি, ভাবছি একবার একদিন শ্রীময়ীকে ওর কাছে নিয়ে যাব। তা কি এত রাজকার্য করো যে বউকে ডাক্তার দেখানোর সময় পাও না? কাজ তো আমার একটাই রে ভাই, পেশাদার লেখক হয়েছি। লেখা নিয়েই আমার এই গত কয়েকটা মাস নাওয়া খাওয়ার ফুরসতও পাইনি, বুঝলে? হাতের কাজ চুকলো তবে না গঙ্গাসাগর যেতে পারলাম। মুখ ফসকে বেরিয়ে গেল, কি মহাভারতটা লিখছিলে হে? সুধাকর যেন কথাটা লুফে নিল। হাতে হাত ঘষতে ঘষতে বলল, ওই মনময়ূরীর সেকেন্ড পার্টটা শেষ করলাম। প্রথম খণ্ড তো বছর ঘুরতে না ঘুরতেই কেটে গেছে, বুঝলে? তা পাবলিশার তাই ধরে পড়ল, দ্বিতীয় খণ্ডটি বইমেলার আগেই লিখে দিতে হবে। পুরনো পাবলিশার, বহুকালের সম্পর্ক, না করতে পারলাম না। ফের আত্মপ্রচারের ঝাঁপি খুলেছে সুধাকর। শ্লেষটা ফুটেই গেল গলায়। বাহ, তোমায় এখন পায় কে? বছর বছর এডিশন, কম কথা। সুধাকর ব্যঙ্গটা বুঝলই না। ঈষৎ দুলে দুলে বলে চলেছে, তুমি বন্ধু মানুষ, তোমার কাছে লুকো ছাপার কিছু নেই। আমার বইয়ের কাটতি সত্যিই বেড়েছে, বুঝলে? তবে হ্যাঁ, হয়তো বড় বড় লেখকদের মতো নয়। তাদের যেখানে 5000 বিকোয়, আমার সেখানে 1000। তা ভাই, আমার পাবলিশার তো এতেই খুশি। ভেবেছিলাম মনময়ূরীর এই খণ্ডটা একটু ছড়িয়ে ছিটিয়ে লিখব, তা এই সান তাগাদা দিতে লাগলো। এই ধরনের বুলি কপচানোকে কি বলে? বারফাট্টাই। আমার স্কুলের সহপাঠী মনীষও আছে লেখালেখির লাইনে, অধ্যাপনা করত। বাংলা সাহিত্যের উপর বেশ কয়েকখানা প্রবন্ধের বইও আছে মনীষের। থাকে ওই পানিহাটিতে, সুধাকরদেরই পাড়ায়। মোটামুটি চেনেও সুধাকরকে। মনীষের মুখেই শুনেছি কলেজ স্ট্রিট পাড়ায় এক ধরনের প্রকাশক আছে যারা নিম্নমানের কাগজে যেমন তেমন করে হোক ছেপে বিকট রুচির প্রচ্ছদ লাগিয়ে ওই সুধাকরদের মতো লেখকদের গল্প উপন্যাস বাজারে ছাড়ে এবং লাইব্রেরিকে মোটা কমিশন খাইয়ে মফস্বলের মেলায় মেলায় ঘুরে বইগুলো বেচেও ফেলে দিব্যি। তা অবিরাম ধর্ণা দিয়ে দিয়ে এরকম 2-1 জন প্রকাশককে নাকি জপিয়ে রেখেছে সুধাকর। তাদের দৌলতে
বছরে 2 বছরে 1-8খানা বই তার বেরিয়েও যায়। এইসব প্রকাশকরা সুধাকরদের টাকা পয়সা ছোঁয় না বড় একটা, দিলেও জোর 200-500, তাও জুতোর শুকতলা খইয়ে ফেলার উপর। এরকমই কোনো প্রকাশক গদগদ হচ্ছে, সুধাকরের ঘাড় ধরে লিখিয়ে নিচ্ছে, এ কি বিশ্বাস করা সম্ভব? ফের ঠাট্টা করার লোভ সামলাতে পারলাম না, বললাম, তা এতই যখন বিক্রি বাটা, পাবলিশারকে বলছো না কেন বড় করে তোমার একটা বিজ্ঞাপন করতে? সেল তো তাহলে আরো চড়ে। আর আমার পাবলিশার বিজ্ঞাপনের পরোয়া করে না রে ভাই। সুধাকর নির্বিকার, তার সাফ কথা, আপনার বই এমনি যখন কাটছে, ফালতু খরচে যাব কেন? পারলে বরং এই টাকার খানিকটা আমি আপনাকেই দেব। তা দেয় তোমাকে? হয়তো দেয়, কিংবা দেয় না। আমি লেখক মানুষ, অত চুলচেরা হিসেব বুঝে নেওয়া কি আমার মানায় ভাই? 1000 কপি বলে 2000-3000 ছাপায় কিনা সেও কি ছাই আমি জানি। তবে একটা কথা বলতে পারি, বুঝলে ভাই, অন্যদের রয়্যালটি যদি 15% হয়, তো আমার 25। না, এই সুধাকরের ওপর চালাকির অভ্যেস আর যাবে না। কথাবার্তার ঢং কি, যেন ওই সব ছাইপাশ লিখে ও লাখ লাখ টাকা কামায়। আদতে হাঁড়ির হাল যে কি, সে তো আমার সচক্ষে দেখা। নেহাত ওই ঠাকুরদা একখানা বাড়ি রেখে গেছিল, তাই মাথার উপর ছাদ অন্তত একটা আছে, কিন্তু পেটের ভাত একবেলা ঠিকঠাক জোটে কিনা সন্দেহ। চা পাতা আছে তো চিনি নেই, চাল আছে তো কেরোসিন বাড়ন্ত। হুট করে কেউ গিয়ে পড়লে ছুটছে মুদির দোকানে ধার করতে। ঘর দোরেরও কি বাহার, জানলায় শাড়ি কেটে পর্দা, দেওয়ালে রং তো দূরস্থান, চাঙর খসে খসে পড়ছে, আট ফাটা মেঝে, বিবর্ণ আসবাব। পেশাদার লেখক বনবে বলে সারা জীবন চাকরি বাকরির ধার মারায়নি সুধাকর। চাকরি করলে নাকি সরস্বতীর সেবায় বিঘ্ন ঘটত। তার ঘটি বাটি সোনা দানা যেটুকু ছিল সব নিঃশেষ করেছে। চরম বিপন্ন দশায় পড়লে নাকি এদিক ওদিক প্রুফ দেখে 2-4 পয়সা কামায়। কিন্তু তাতেই বা কতটুকু সুবিধা হয় সংসারের? এই যে গায়ে একটা খসকুটে শাল জড়িয়ে আছে সুধাকর, এটা তো বোধহয় সেই আচমকা দর্শন মেলার দিন থেকেই দেখছি। পরনে ধুতি পাঞ্জাবির হতজীর্ণ দশা। দৈন্যের বহর যত বাড়ে, নিজেকে পেশাদার লেখক হিসেবে ঘোষণাও বুঝি তত উচ্চকিত হয় সুধাকরের। বলিহারি দেমাগ। সুধাকর আধময়লা পাঞ্জাবির পকেট হাতড়ে বিড়ির বান্ডিল বার করেছে। গোছা থেকে একখানা বিড়ি নিয়ে 2-4টে ফু মারল, ঠোঁটে ঝুলিয়েছে। বুকে হাত চাপড়ে চাপড়ে খুঁজছে দেশলাই। নাক কুঁচকে বললাম, ওহ, এই মদ নেশাটা আর ছাড়তে পারলে না? লেখক মানুষের একটা আচ্ছা নেশা না থাকলে চলে ভাই, মগজই খোলে না, বুঝলে? সুধাকর বিড়িখানা ধরিয়ে ফেলল। শীতের পরিচ্ছন্ন সকালটাকে কটু গন্ধে ভরিয়ে দিয়ে হাসছে মৃদু মৃদু। আমি যে চোখ বুজে বলল, শরৎচন্দ্র আফিং খেতেন, মানিকবাবু মদ, আমি ধরেছি বিভূতিবাবুর নেশাটা, নির্দোষ নিষ্কলঙ্ক বিড়ি, বুঝলে? বলতে যাচ্ছিলাম, নেশাটা নকল না করে যদি বিভূতিভূষণের লেখাটা নকল করতে পারতে। ঝেঁঝে ওঠার আগেই বারান্দায় উমার আবির্ভাব। হলুদের হাত শাড়ির আঁচলে মুছতে মুছতে বলল, আপনার ভাত কিন্তু চড়িয়ে দিচ্ছি সুধাবাবু, দুপুরে 4টি খেয়ে যাবেন। আজ? সুধাকরের মুখে একগাল হাসি। আজ তো হবে না গো। কেন? এই শ্রীময়ীকে বলা নেই, সে আবার থালা সাজিয়ে বসে থাকবে। বেশ আছেন আপনারা। উমা হেসে ফেলল। দুজনে কুজনে। তা ভাত না খান, একটু কপি পোস্ত টেস্ট করুন, আপনি এত পোস্ত ভালোবাসেন। বাহ বাহ, মনে রেখেছ? সুধাকর খুব খুশি। দাও তবে অল্প করে। কাউকে কিছু খাওয়াতে পারলে উমা ভারী আহ্লাদিত হয়। প্রায় সঙ্গে সঙ্গে প্লেটে কপি পোস্ত হাজির। জিভে চকাম চকাম শব্দ বাজিয়ে উমার রান্না চাকছে সুধাকর। পুলকিত স্বরে উমাকে বলল, আমার ওই প্রিয়তমা বইটা তোমাদের দিয়েছিলাম না, তা ওটা পড়েছ? চোরা চোখে আমার দিকে তাকালো উমা। হ্যাঁ বলবে কি না বলবে দ্বিধায় পড়েছে যেন।
সুধাকর আবার বলল, ওই 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 বইয়ে একটা দৃশ্য আছে বুঝলে, পুরনো প্রেমিকের সঙ্গে বহু যুগ পর দেখা হয়েছে নায়িকার। প্রেমিকটি এখন লেখক। তাকে হাত পাখার বাতাস করতে করতে বিউলির ডাল আর আলু পোস্ত খাওয়াচ্ছে নায়িকা। হাত পাকা কেন হে? না বলে পারলাম না। ঘরে ফ্যান নেই নাকি লোডশেডিং? এই হাত পাখায় যে ভালোবাসাটা ফোটে এই ফ্যানের হাওয়ায়, তা তুমি কোথায় পাবে ভাই? বলেই সুধাকরের ভ্রু কুঞ্চিত হয়েছে। প্রিয়তমা, তোমরা পড়নি মনে হচ্ছে। পড়ো পড়ো, ভালো লাগবে। কি করে সুধাকরকে বলি? চেষ্টা করলেও ও বই আর পড়ার উপায় নেই। সুধাকরের প্রিয়তমা কবেই সাফ হয়ে গেছে পুরনো কাগজ আর ম্যাগাজিনের সঙ্গে। বই না পড়ার অপরাধ স্খলনের জন্যই বুঝি উমা তাড়াতাড়ি বলে উঠল, আপনার সেদিন একটা নাটক শুনছিলাম রেডিওতে, এই গত মাসেই বোধ হয়। কি যেন নাম, প্রাণের চেয়ে প্রিয়। সুধাকর বেজে উঠল। ওটা রিপিট ব্রডকাস্ট ছিল বুঝলে, এই নিয়ে 4 বার চালালো। চেকটা ওরা আমায় আগেই পাঠিয়ে দিয়েছিল। 2000। গুলমারার জায়গা পায় না। প্রচারে 2000। মনীষ মাঝে মাঝেই টক দেয় রেডিওতে। আজ পর্যন্ত 500-র বেশি কখনো পায়নি। তাও ওই একবার, প্রথম প্রচারের সময়। তারপর 1000 বার ওই টেপ চালালেও 1 পয়সাও দেয় না। সুধাকরের মাত্রাজ্ঞান যে কবে হবে। টাকার অঙ্ক শুনে উমা বুঝি একটু নাড়া খেয়েছে। মুগ্ধ মুগ্ধ চোখে বলল, টেলিভিশনে আপনার কিছু আসে না? হয়েছিল তো একটা, সুখের সংসার। ওরা নাম পাল্টে দিয়ে শুধু সংসার রেখেছিল। তা দেখনি? না কই, আপনি তো আজকাল এত চ্যানেল। আবার একটা হবে, নাট্যরূপ দেওয়া চলছে। তবে আমি খুব একটা সন্তুষ্ট নই বুঝলে। কেন কেন? টাকাটা বড় কম দেয়। 10,000-এর বেশি উঠতেই চায় না। আমি পেশাদার লেখক, লেখাই আমার জীবিকা। সম্মান দক্ষিণা যদি মনোমতো না পাই। কিন্তু টিভিতে হলে কত বেশি মানুষের কাছে আপনার লেখা পৌঁছয় সেটা ভাবুন। হ্যাঁ, সে তো বই হয়েও পৌঁছয়। তবে টিভির দর্শকের কথাও আমি ভাবি বই কি, সেই জন্যই না। বিমোহিত শ্রোতা পেয়ে আরও খানিকক্ষণ বাকতাল্লা মেরে চলল সুধাকর। তাকে এগিয়ে দিয়ে এসে হালকা ধমক দিলাম উমাকে। এই তুমি কি গো, বেমালুম ওই গুলবাসটাকে তোল্লাই দিয়ে যাচ্ছিলে? উমা পাল্টা মুখ ঝামটা দিল। তোমার আবার বেশি বেশি। মানুষটাকে তুমি বড্ড হেলাফেলা করো। সুধাবাবুর নাটক হয় না রেডিওতে? আমি সকর্ণে শুনেছি। টিভিতেও নিশ্চয়ই দেখিয়েছে। কিভাবে হয় জানো? ওই মনীষ এলে মনীষকে জিজ্ঞেস করো। টিভি রেডিওর প্রডিউসারদের কাছে গিয়ে ও বডি ফেলে দেয়। একটা গল্প গছানোর জন্য চীনে জোঁকের মতো লেগে থাকে মাসের পর মাস, হাতে পায়ে ধরে। তবু হয় তো। টাকাও অত পায় না, ও তো বাড়িয়ে বাড়িয়ে বলে গেল। আহা, তাতে তোমার কি এলো গেল? গরিব মানুষ, সারাটা জীবন এই নিয়েই পড়ে আছেন, কিছুই করে উঠতে পারেননি। ওইটুকু বলে উনি যদি একটু সুখ পান। উমাকে বেশ দ্রবীভূত করে ফেলেছে সুধাকর। হেসে ফেললাম। বুঝেছি বুঝেছি। কি বুঝেছ? তুমি মরেছ। চোখ নাচালাম। সামনের বার এলে পোস্ত খাওয়ানোর সময় ভালো করে পাখার বাতাস করো, কেমন? তা সে সুযোগ আর উমার মিলল কই? মাস 2-এর মাথায় একটা বিচ্ছিরি খবর পেলাম সুধাকরের। না, খবরটা ঠিক সুধাকরের নয়, শ্রীময়ীর, সুধাকরের বউয়ের। মার্চের মাঝামাঝি বাবান এসেছিল কলকাতায় বউ বাচ্চা নিয়ে। হপ্তাখানেকের জন্য বাবা মাকে নাতির সঙ্গসুখ দিয়ে গেল। তাদের ট্রেনে তুলে দিতে আমি আর উমা গিয়েছিলাম হাওড়া স্টেশনে। ফিরতেই কাজের মেয়েটি বলল, মনীশবাবুর ফোন এসেছিল, জরুরি দরকার, আমি যেন অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করি। শার্ট টার্ট না ছেড়েই ডায়াল ঘোরালাম। কিরে, কি ব্যাপার? ভূমিকা না করেই মনীশ বলল,
তোর লেখক বন্ধুর খবর শুনেছিস? কে? সুধাকর? কি হয়েছে সুধাকরের? সুধাকরের না, ওর বউয়ের ক্যান্সার। সে কি রে? হ্যাঁ রে, এই সুধাকর বাবুর এক ভাইপো আমার কাছে পড়তে আসে, ওই বলল। কি কাণ্ড! তা কবে হলো? আমি তো জানলাম আজ। বোধহয় দিন 15 আগে ধরা পড়েছে। লিভার ক্যান্সার, স্টেজ নাকি ভেরি অ্যাডভান্সড। এ তো চিন্তার কথা। আর যার চিন্তা করার কথা তার তো কোনো মাথা ব্যথা নেই। সৌম্য এসে আজ গজগজ করছিল, কাকা নাকি সেভাবে ডাক্তার পর্যন্ত দেখাচ্ছেন না, সবই নাকি ভাগ্যের হাতে ছেড়ে হাত পা গুটিয়ে বসে আছে। কি চিজ রে ভাই! টাকা নেই তো সংকটের কি আছে? চাইলে লোকাল পিপলরা চাঁদা কিছু করে তুলে দিতে পারে। ওর জ্ঞাতি ভাইরাও নাকি সব হায় হায় করছে। অমন একটা ভালো মানুষ মহিলা বেঘরে মারা যাবে। ফোন রেখে উমাকে ব্যাপারটা বললাম। উমারও মনটা খুব খারাপ হয়ে গেল। রাতে খেতে বসে বলল, শোনো না, তুমি একবার কাল সুধাবাবুর কাছে যাও। যেতে তো হবেই, কিন্তু ওই খ্যাপাকে। না না, অনেক সময় বন্ধু বান্ধবদের কথায় কাজ হয় জানো তো। তোমাকে তো উনি বেশ পছন্দ করেন, দেখো বুঝিয়ে বাজিয়ে কিছু একটা ব্যবস্থা করতে পারো কিনা। পরদিন সকালে জল খাওয়ার খেয়েই ছুটলাম পানিহাটি। সুধাকরদের বাড়িটা প্রায় গঙ্গার কাছাকাছি। বাস থেকে নেমে খানিকটা হাঁটতে হয়। বড়সড় দোতলা বাড়ি, দেখেই বোঝা যায় 2 পুরুষ আগে সুধাকরদের অবস্থা রীতিমতো ভালো ছিল। তবে এখন যে পড়তি দশা তা অনুমান করাও কঠিন নয়। শরিকে শরিকে বহুধা বিভক্ত বাড়ির দেওয়ালে বটগাছের চারা গজিয়েছে। সুধাকরের ভাগে পড়েছে পিছন দিকটা, 1 তলার। সদর সারাক্ষণই খোলাই থাকে। উঠোন কলতলা পেরিয়ে ডাক দিলাম, সুধাকর, সুধাকর আছো নাকি? মিনিট খানেক সারা শব্দ নেই। তারপর কালচিটে দরজা খুলে সুধাকর বেরিয়ে এলো। পরনে লুঙ্গি আর বগল ফাটা গেঞ্জি। সুধাকরকে কখনো তেমন চমকাতে দেখিনি। আজও কোনো বিস্ময়ের রেখা ফুটল না মুখে। বলল, ও তুমি? আরে এসো এসো এসো। ঘরে ঢুকতেই একটা চিমসে গন্ধ ঝাপটা মারল নাকে। ভ্যাপসানি নাকি অসুখের? এ ঘরের যত হতদরিদ্র হালি হোক, শ্রীময়ী তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রাখে, অন্তত এমনটাই দেখেছি। আজ কিন্তু রীতিমতো বিশৃঙ্খল দশা। আধভাঙা চেয়ার দুটো ছেত্রে আছে দুধারে। আদিকালের কাঁচের আলমারিটার পরতে পরতে ধুলো, মেঝেতে ছড়িয়ে আছে মুড়ি, ইঁপড়ে ঘুরছে। চেয়ার দুটো ঠিকঠাক করে সুধাকর বলল, বসো বসো বসো, চা খাবে তো? গুরু কুঁচকে বললাম, কে করবে? তুমি? উত্তর না দিয়ে সুধাকর পাল্টা প্রশ্ন করল, এই সঙ্গে অমলেট ভেজে দেব? গম্ভীর মুখে বললাম, আমি আপ্যায়িত হতে আসিনি সুধাকর। সুধাকর চুপ হয়ে গেল। আমার চোখে চোখ রেখে দাঁড়িয়ে রইল 2-1 সেকেন্ড। তারপর মলিন হেসে বলল, ও, খবরটা পেয়েছ তাহলে? জবাব দিলাম না। সুধাকর ফের বলল, তুমি যা ভাবছো তা নয় বুঝলে, ও শয্যাশায়ী নেই। রাতের দিকে ব্যথাটা আসে, আর ওই কিছু খেলে টেলে। দিনের বেলাটা ঠিকই থাকে। আর তাই তুমি তাকে দিয়ে সব করিয়ে নিচ্ছ? বারণ করলে শোনে না ভাই। সুধাকর গলা নামালো। আমিও খুব জোরাজুরি করি না, পাছে হিতে বিপরীত হয়। শুইয়ে রাখতে চাইলে হয়তো টের পেয়ে যাবে ওর কি হয়েছে। ফিসফিস করে জিজ্ঞেস করলাম, শ্রীময়ী জানে না? খেপেছ? বলি তো ভয়েই মরে যাবে। ও জানে ওই খারাপ ধরনের জন্ডিস, সাবধান থাকতে হবে। জীবনে এই প্রথম বুঝি একটা বুদ্ধিমানের কাজ করেছে সুধাকর। ক্যান্সারের নাম শুনলে আচ্ছা আচ্ছা পালোয়ানের আতঙ্কে নাড়ি ছিঁড়ে যায়। আর শ্রীময়ী তো সামান্য এক গৃহবধূ, যার সংসারটিও এমন,
সেখানে নুন আনতে পান্তা ফুরোয়। সুধাকর গলা ঝাড়ল। এই যে চা তাহলে করতে বলি? শুধু চা, লিকার, চিনি ছাড়া। বেশ বেশ বেশ, 2 মিনিট। তুমি হাত পা ছড়িয়ে বসো, আমি ওই লেখার কাগজগুলোকে একটু গুছিয়ে আসি। এই পড়ে থাকলে আমার স্লিপগুলো বড় উলট পালট হয়ে যায়। শুনেই গাটা রিরি করে উঠল। সত্যি চিজ না চিজ, বউয়ের মরণাপন্ন দশা, উনি কিনা বসে বসে অখাদ্য নাটুকে সেন্টিমেন্টের ফোয়ারা ছোটাচ্ছেন কলমে। সুধাকর পিছনের ঘরে গেছে। সাবধানে বসলাম চেয়ারে। জানলায় চোখ গেল। ওপারে কিছুই দৃশ্যমান নয়, শুধু শ্যাওলা ধরা এক উঁচু পাঁচিল ছাড়া। ক্ষীণ একটা কলরব ভেসে আসছে এ বাড়িরই কোনো অংশ থেকে। কলরব নয়, টিভির আওয়াজ। চৈত্র মাসের গোড়াতেই এবছর গরম পড়ে গেছে বেশ। পুরনো আমলের পুরু দেওয়ালওয়ালা ঘরে বসেও ঘামছি অল্প অল্প। মাথার উপর 4 ঠ্যাঙের সাবেক ফ্যান, সম্ভবত ঠাকুরদাই লাগিয়েছিলেন। ঘুরছে না, চালাতে ভুলে গেছে সুধাকর। উঠে সুইচটা অন করতে গেছি, সুধাকর ফিরেছে। বলল, বৃথা চেষ্টা, চলবে না। কেন? খারাপ? না না, খারাপ না, কারেন্ট নেই। কিন্তু টিভির আওয়াজ পাচ্ছি যে। আরে বলো না, ওই ইলেকট্রিক সাপ্লাই অফিসের বদমাইশি। সুধাকর বলল, দুম করে একটা 5,000 টাকার বিল পাঠিয়েছিল বুঝলে। তা কেন দেব অত টাকা? কমপ্লেন তো নিলই না, উল্টে আমার লাইনটা কেটে দিয়ে গেল। আমিও ছাড়বো না বুঝলে, দরকার হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করব। আমার যা বোঝার বুঝে গেছি। সেই ফানুস মার্কা ডায়লগ। কমাস বিল মেটায়নি কে জানে। ও প্রসঙ্গে না গিয়ে সরাসরি কাজের কথায় গেলাম। তা কি করছো বউটার? খাওয়াচ্ছি, ওষুধ বিশুধ খাওয়াচ্ছি, ব্যথাটা যাতে একটু কম থাকে। কাকে দেখাচ্ছ? ভালো একটা হোমিওপ্যাথের সন্ধান পেয়েছি বুঝলে, এই রবিন সিনহা, নাটাগড়ে চেম্বার। আমার বেশ অনুরাগী, খুব মন দিয়ে দেখছে শ্রীময়ীকে। ওহ, ওইসব হোমিওপ্যাথি ছাড়ো, একজন ক্যান্সার স্পেশালিস্টকে দেখাও, কেমোথেরাপি করাও। কি হবে আর শরীরে বিষ ঢুকিয়ে? লাভ নেই বুঝলে। সুধাকরের যেন তাপ উত্তাপ নেই। ক্ষুব্ধ স্বরে বললাম, লাভ হবে না তুমি বুঝে গেছো? বোঝাবুঝির কি আছে? লিভারে কিছু করা যায় না। নাকি তুমি কিছু করতে চাও না? না গো, বিশ্বাস করো, কবিরাজ মশাইকে দেখিয়েছিলাম। উনি তো প্রথম বললেন লক্ষণ ভালো নয়, হাসপাতালে নিয়ে গিয়ে টেস্ট করান। শুনে নিয়েও গিয়েছিলাম আরজি করে বুঝলে। পরীক্ষা করে ওই তো বেরোলো। ওখানকার ডাক্তারই বলল ভর্তি করে কাজ নেই, এরপর পেট ফুলে যাবে, জন্ডিসটা বাড়বে, বমি টমি হবে। কেমো করে এখন আর উন্নতি হবে না। আর কপাল ভালো থাকলে শরীর আপনা আপনি কিছুকাল রুখে রাখবে ব্যাধিকে। ততদিন যন্ত্রণাটা যাতে কম থাকে তারই চেষ্টা। বলতে বলতে কানের পিছন থেকে বিড়ি বার করেছে সুধাকর। আপত্তি জানানোর সুযোগ না দিয়েই ধরিয়েও ফেলল ফস করে। দেশলাই লুঙ্গির খুঁটে গুঁজতে গুঁজতে বলল, অগত্যা তাই করছি বুঝলে। হ্যাঁ, তবে ফলও পাচ্ছি। বলতে নেই, 2-3 দিন পেইনটাও তেমন বাড়েনি বুঝলে। কি অবলীলায় কথাগুলো বলে যাচ্ছে সুধাকর। আমি হাঁ হয়ে যাচ্ছিলাম। সুধাকরের কি হৃদয় বলে কোনো বস্তু নেই, নাকি অবাস্তব দুনিয়ায় চড়তে চড়তে বাস্তব অনুভূতিগুলো ভোঁতা মেরে গেছে? কলাইয়ের থালায় 2 কাপ চা সাজিয়ে শ্রীময়ী ঘরে ঢুকল। মাথায় আদো ঘোমটা, পরনে সস্তা দামের ছাপা শাড়ি, শাঁখাটি ছাড়া পুরোপুরি নিরাভরণ। গতবারের মতো অত শীর্ণ লাগছে না শ্রীময়ীকে, বরং গোটা শরীরে কেমন একটা ফোলা ফোলা ভাব। ফর্সা রং একেবারে কালি মেরে গেছে। ফুলো ফুলো চোখ দুটোর নিচে
গাঢ় কালো ছোপ, কিসের ছায়া? এ কি আসন্ন মৃত্যুর সংকেত? দুর্বল স্বরে শ্রীময়ী বলল, বহু যুগ পরে এলেন, কিন্তু সেই আপনার ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিলেন, তারপর এই। সুধাকর তাড়াতাড়ি বলে উঠল, আসলে আমি তো যাই, তাই ও আর এই সপ্তাহে দুয়ে কামাই করেছি, অমনি খোঁজ করতে ছুটে চলে এসেছে। বুঝলে, একেই বলে বন্ধু। স্তুতিতেও এতটুকু খুশি হলাম না। নিজের স্ত্রীকেও মিথ্যে গপ্প শোনায়, চোখের পাতা পর্যন্ত কাঁপে না। সুধাকরটা কি? এরকম একটা মিথ্যে বলারই বা কি প্রয়োজন? নিজেকে শান্ত রেখে বললাম, আপনার শুনলাম শরীরটা ভালো যাচ্ছে না। আর বলবেন না, কি যে রোগে ধরল। আপনার বন্ধু ঠিক মতো দেখাশুনো করতে পারছি না, ওর লেখায় কত ব্যাঘাত হচ্ছে। শ্রীময়ী হাঁপাচ্ছে অল্প অল্প। বললাম, ও নিয়ে আপনি ভাববেন না তো, শরীরটাকে আগে সারান। যান যান, বিশ্রাম নিন গিয়ে। মন্থর পায়ে চলে গেল শ্রীময়ী। ও কি এখন গিয়ে রান্না বান্না করবে বেয়াক্কেলে স্বামীর জন্য? চাটা বিস্বাদ লাগছিল। এক চুমুকের পর আর মুখে তুলতে পারলাম না। চাপা স্বরে বললাম, তোমার কি মায়া দয়া বলে কিছু নেই সুধাকর? কেন এই কথা বলছো কেন? হাল ছেড়ে দিয়ে বসে থাকবে? ছেলে মানুষই করো না, ক্যান্সার হসপিটালে ভর্তি করে দাও। ওখানে খরচাপাতি বেশি লাগবে না, যেটুকুন যা পড়বে। ভাবছো কেন? আমরা তো আছি। তুমি ভাবছো টাকার জন্য আমি পিছিয়ে যাচ্ছি? আরে না রে ভাই, না, ওটা কোনো সমস্যা নয়। সুধাকর চশমাটা চোখে চেপে নিল। এই তো পরশুদিন এক প্রডিউসার এসেছিল বাড়িতে, আমার ওই বিধির বিধান উপন্যাসটা নিয়ে একটা ফিল্ম বানাতে চায়। 40,000 টাকা দিয়ে চিত্রসত্ত্ব কেনার জন্য ঝোলাঝুলি করছিল, বুঝলে। 100 টাকার নোটের বান্ডিল আমার হাতে গুঁজে দিচ্ছিল। আমি কিন্তু 50,000-এর 1 পয়সা কম নিতে রাজি হলাম না। আমার গল্প নিয়ে তোমরা 60-70 লাখ টাকার সিনেমা বানাবে, আমি যা চাইবো তা দেবে না কেন? টাকা থাকলেই যদি শ্রীময়ীর অসুখ সেরে যেত, তাহলে তো আমি পরশুই। বিশ্বাস না হয় শ্রীময়ীকে ডাকো, জিজ্ঞেস করো, ও তো দেখেছে। আবার সেই নির্জলা মিথ্যে, অহেতুক বড়াই। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনা আপনি। সুধাকরের মতো মানুষদের উপকার করে এমন সাধ্য কার আছে এই দুনিয়ায়? অন্তত অন্তত আমার তো নেই। বেচারা শ্রীময়ী, সত্যিই বেচারি। পুরো 6টা সপ্তাহ টিকল না শ্রীময়ী। মাঝে আর শ্রীময়ীকে দেখতে যাইনি। কি হবে গিয়ে? কিছুই তো করতে পারবো না। মৃত্যু সংবাদের প্রতীক্ষায় ছিলাম। খবরটা পেয়ে অবশ্য আর পুরোপুরি নিষ্ক্রিয় থাকার জোর রইল না। উমা প্রায় ঠেলে পাঠালো আমাকে। যেমনই হোক, বন্ধু তো, শোকের দিনে তার পাশে গিয়ে দাঁড়ানো নাকি বন্ধুর কর্তব্য। বিকেলবেলা শ্রীময়ী ঢুকে গেল ইলেকট্রিক চুল্লিতে। শ্মশানে সুধাকরের কিছু জ্ঞাতি পরিজন এসেছে, পাড়ার কয়েকটি ছেলেও। এদিকে সেদিকে জটলা বেঁধে রয়েছে তারা, নিজেদের মধ্যে কথা বলছে। শেষের কদিন শ্রীময়ী কি ভীষণ কষ্ট পেয়েছিল। পেট ফুলে ঢোল। আজীবন মুখ বুজে থাকা মহিলা কি ভয়ঙ্কর আর্তনাদ করত যন্ত্রণায়। বেশিরভাগই সেই সব আলোচনা। সুধাকরের নিন্দেও যেন ভাসছিল শ্মশানের বাতাসে, মানুষ পোড়া গন্ধের মতো। পরিবেশটা আমার ভালো লাগছিল না। পায়ে পায়ে সরে এলাম গঙ্গার ধারে। সব যাত্রীদের জন্য সিমেন্টের বেঞ্চি করা আছে। ভাবছিলাম শ্রীময়ীর কথা। কি পেল এ জীবনে? একটা অপদার্থ স্বামী, চরম দারিদ্র, অনাহার, প্রাণঘাতী অসুখ, অসহ্য কষ্ট, তারপর পুড়ে ছাই হয়ে যাওয়া সন্তান সুখ।
তাও তো জুটল না কপালে। মর্নিং ওয়াকে ইদানিং এক ডাক্তারের সঙ্গে দেখা হয়। তিনি বলছিলেন লিভার ক্যান্সার লাস্ট স্টেজে ধরা পড়লে কেমোথেরাপি করেও নাকি কিছু হয় না। শুনে খুব একটা সান্ত্বনা পাইনি। অনামাত্র সম্ভাবনা থাকলেও কি চিকিৎসাপাতিতে যেত সুধাকর? আকাশ দুপুর থেকে গুম মেরে আছে। নদীর ধারেও এতটুকু বাতাস নেই। দূরে মেঘ জমছে একটু একটু। শেষ বিকেলের গঙ্গা চিরে চলেছে একটা লঞ্চ। ঢেউ উঠছে, নামছে, আবার উঠছে। কে যেন পাশে এসে বসলো। ঘাড় ঘুরিয়ে দেখি সুধাকর। শ্রীময়ীর মুখে আগুন দেওয়ার সময় সুধাকর ধুতির খুঁটে চোখ মুছছিল। এখন তার মুখে আবার সেই পুরনো নির্বিকল্প ভাব। বিড়বিড় করছে কি যেন। জিজ্ঞেস করলাম, কিছু বলছো? না, ভাবছি একদিক থেকে বোধহয় ভালোই হলো, বুঝলে। মায়ার বাঁধনটুকু ছিঁড়ে গেল, আর কোনো পিছু টান রইল না। এবার শুধু লেখা আর লেখা। অসহ্য। মুখ ঘুরিয়ে নিলাম। সুধাকর আপন মনে বলে চলেছে, রবীন্দ্রনাথ বউকে হারিয়েছিলেন 41 বছর বয়সে। শরৎচন্দ্রের প্রথম স্ত্রী যখন মারা যান, শরৎচন্দ্রের বয়স তখন 32। আর বিভূতিবাবুও প্রথমা স্ত্রীকে। তুমি থামবে? কড়া ধমকে থতমত খেয়ে গেল সুধাকর। আমতা আমতা করে বলল, আমি কি ভুল বলেছি? সে তুলনায় শ্রীময়ী তো। তোমার স্পর্ধা তো কম নয়। খিচিয়ে উঠলাম। তুমি নিজেকে কি ভাবো? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, তুমি ওদের নখের যোগ্যী। ওভাবে বলছো কেন? তাঁরা আছেন তাঁদের আসনে। আমি ছোট মাপের লেখক। আমি আছি আমার মতো। সূর্য থাকলে লম্ফ কি জ্বলে না? এর ডায়লগ। তুমি লম্ফ কেন? তুমি জোনাকিও নও। সারাটা জীবন লেখা লেখা খেলা করে নিজেও কমপ্লেক্সের ট্যাবলেট বনেছ, আর বউটাকেও তিলে তিলে মেরেছ। কি লিখেছ তুমি? রাবিশ, ট্র্যাশ। তাতে দাঁত ঘষলাম। তর্জনী নাচিয়ে বললাম, কিসের এত অহংকার তোমার? তুমি কি সেটা শুনবে? তুমি একজন আদ্যন্ত অসফল মানুষ, আটার ফেলিওর। তুমি কোনো লেখকই নও। লেখকের পর্যায়েই পড়ো না তুমি। তুমি কোথাও থাকবে না, বোকা চন্দর। তুমি একটি অ্যাবসলিউট জিরো। স্তম্ভিত মুখে আমায় দেখছে সুধাকর। আস্তে আস্তে মুখখানা পাংশু হয়ে গেল। মাথা নামিয়ে নিয়েছে। অস্থিরভাবে হাত চালালো পকেটে। বিড়ি বার করে ঠোঁটে গুঁজল। দেশলাইয়ের বারুদে কাঠি ঠুকছে। আঙুল কাঁপছে সুধাকরের। কাঠি জ্বলছে না। সুধাকর মুখ থেকে ফেলে দিল বিড়িটা। ঈষৎ স্খলিত পায়ে চলে গেল গঙ্গার পাড়ে, একেবারে নদীর প্রান্তে। বহতা জলের সামনে দাঁড়িয়ে রয়েছে নিথর পরন্ত সূর্যের মুখোমুখি। ক্রমশ সিলিউট হয়ে যাচ্ছে সুধাকর। সুধাকর আর আসে না আমাদের বাড়ি। বছর আড়াই কেটে গেছে। সুধাকরের কথা আর সেভাবে মনেও পড়ে না। মনীষ আসে মাঝে মাঝে, ফোন টোনও করে, তবে তখন সুধাকরের প্রসঙ্গ ওঠে না বড় একটা। সুধাকর ধূমকেতুর মতোই মিলিয়ে গেছে। আমি আর উমা এখন আবার নতুন করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। চেষ্টা চরিত্র করে বাবান শেষ পর্যন্ত বদলি হয়ে এসেছে কলকাতায়। বউ ছেলে নাতি নিয়ে আমাদের বাড়ি এখন জমজমাট। এর মধ্যে ছুটকুর একটা ফুটফুটে বোনও হলো। তাকে নিয়ে জোর মেতে আছি বুড়ো বুড়ি। পুচকুনের হামার টানা, হাঁটতে শেখা, আধো আধো বুলি উপভোগ করি প্রাণ ভরে। মনে হয় যেন নাতি নাতনির কারণেই বেঁচে থাকাটা আমাদের সার্থক। এবার পুজোয় বাবলি এলো দিল্লি থেকে। শ্বশুর বাড়িতেই উঠল, তবে বাবা মার কাছে আসছে প্রায়ই, কখনো টুকাইকে নিয়ে, কখনো একা। বাবলির বাজার করার বেজায় নেশা। উমাকেও নিয়ে যায় টেনে টেনে। পুজোর কেনাকাটা করছে মা মেয়ে। আজও দুপুরে উমা আর বাবলি বেরিয়েছিল। ফিরল দুহাত ভর্তি প্যাকেট নিয়ে।
সোফায় বসে ঘাম মুছতে মুছতে উমা বলল, এই জানো, আজ একটা কাণ্ড হয়েছে। পুচকুনের সঙ্গে ইকড়ি মিকড়ি খেলছিলাম, খেলা থামিয়ে বললাম, কি হলো? মানিব্যাগ খুইয়েছ বুঝি? না গো না, আজ শ্যামবাজার মোড়ে সুধাবাবুর সঙ্গে দেখা। আমি লক্ষ্য করিনি, উনিই আমায় ডাকলেন। কে? সুধাকর? হ্যাঁ গো, কি খারাপ হয়ে গেছে চেহারাটা, একদম ঝিরকুটে মেরে গেছে। ও, তা কি বললো? তোমার কথা বারবার জিজ্ঞেস করছিল। উমা মুচকি হাসল। একটা বইও উপহার দিলেন, আমাদের দুজনের নাম লিখে, ওর কারেন্ট উপন্যাস। বেটা এখনো লিখে চলেছে? বলছিলেন না, না লিখে নাকি ওর উপায় নেই, পাবলিশাররা ছাড়ছেই না। হাসি হাসি মুখে উমা প্যাকেট থেকে বইখানা বার করে বাড়িয়ে দিল। আমি কিন্তু ওকে একদিন বাড়িতে আসতে বলেছি, আলু পোস্ত খাওয়াবো। বইটা হাতে নিয়ে দেখছিলাম, মিলন তিথি, সেই বটতলা গোছের নাম, সেই মোটা দাগের মলাট। উমাকে ফিরিয়ে দিলাম বইটা। রেখে দাও। কোথায়? পুরনো খবরের কাগজের গাদায়? না। কেন যেন ছোট্ট শ্বাস পড়লো একটা। বললাম, বইয়ের আলমারিতেই রাখো।